এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ফারহাদ, তুমি বিয়ে করছো? ল্যাপটপ থেকে মাথা ওঠাতে ফারহাদের পায়ের রক্ত মাথায় উঠে গেল। চোখ শক্ত হলো, হাত মুঠো করে চোখ বুজে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এগুলো রাগ কন্ট্রোল করার চেষ্টা মাত্র। ফারহাদ যদি পারতো তো মেয়েটাকে চোখ দিয়ে ভস্ম করে দেবে। সেই নির্লজ্জ মেয়ে আবার। ফারহাদের পাশে দাঁড়িয়ে আছে তানভীর। সে একবার ফারহাদের দিকে তাকাচ্ছে তো একবার সামনে দাঁড়িয়ে থাকা এলভিডি পোশাক পরিধান করা সোফিয়ার দিকে। তানভীরের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে আর সেটা রুমাল দ্বারা মুছে ফেলছে বারংবার। সে বুঝতে পারছে এখানে কোনো ভয়ঙ্কর বিস্ফোরণ হতে চলেছে। তার উপর মেয়েটা কি বলে? ফারহাদ স্যার বিয়ে করেছে? কবে, কখন, কোথায়? প্রশ্নগুলি তানভীরের মাথায় ছুটে চলেছে। এরই মধ্যে ফারহাদ রাজভারী কঞ্চে বলল, তানভীর, যে এসেছে তাকে বলো দরজা নক করে পারমিশন নিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে। অপমানে তরুণীর গা রি রি করে উঠল। মাথা নিচু করে দুই হাত মুষ্টিবদ্ধ করল। শান্ত গলায় অপমান ফারহাদ খুব ভালো করে করতে পারে, এটা সোফিয়া জানা, তাই কথা বাড়িয়ে লাভ নেই। তানভীর সোফিয়াকে কিছু বলতেই যাবে, ঠিক তখনই সোফিয়া তানভীরের দিকে একটা ভয়ঙ্কর লুক দিয়ে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেল। তৎপর সোফিয়া কেবিন থেকে বেরিয়ে আবার দরজার সামনেই দাঁড়ায়। দরজা নক করে, একবার দুইবার নক করলেও ফারহাদের কোনো রেসপন্স পায় না। এরপর রাগে ফুঁসতে ফুঁসতে দরজা একটু বেশি জোরেই টোক্কা মেরে বলল, মে আই কাম ইন? ফারহাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও বলল, ইয়েস। ফারহাদের সাড়া পেতে সোফিয়া গটগট শব্দে কেবিনে প্রবেশ করে। ফারহাদের দিকে তাকে বেশ চড়া গলায় আবারও একই প্রশ্ন করে। ফারহাদ, তুমি বিয়ে করছো? ফারহাদ এবার আর ল্যাপটপ থেকে মাথা তুলল না, কিবোর্ডে দুই হাতের আঙুল চালাতে চালাতে বলল, করেছি। আর কিছু? ফারহাদের উত্তরে সোফিয়া থেকে বেশি ঝটকা খেয়েছে তানভীর। কিউরিসিটিনেস যেন আরো বৃদ্ধি পেল তানভীরের মধ্যে। সোফিয়া এবার ফারহাদের কাছের টেবিলে জোরে হাত মেরে বলল, কি করে তুমি বিয়ে করলে ফারহাদ? ফারহাদ ভাবলেছেন ভাবে বলল, যেভাবে সবাই বিয়ে করে কবুল বলে। তানভীর ফিক করে হেসে দিল ফারহাদের কথায়। সোফিয়া এবার জ্বলন্ত চোখে তাকালো বেচারা তানভীরের দিকে। মুহূর্তেই তানভীর চুপসে গেল। সোফিয়া এবার ন্যাকা কান্না করে বলে, ফারহাদ, তুমি এমনটা করতে পারলে কি করে? তুমি তো জানোই আমি তোমায় ভালোবাসি। এবার ফারহাদ চোখ তুলে তাকালো। অগ্নির রূপ ধারণ করলো ফারহাদ। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, শাট আপ, জাস্ট শাট আপ। আর একটাও বাক্য উচ্চারণ করলে আজ তোমার জীবনের শেষ দিন হবে। কি বললে? আমায় ভালোবাসো তুমি? তোমার এই নোংরা মুখে এই পবিত্র শব্দ মানায় না। আর তোমার তো সাহস মন্দ নয়। সেদিন না করা সত্ত্বেও আবার আমার অফিসে এসে হাজির হয়েছ। নিতান্তই তুমি মেয়ে, তাই বারবার ছাড় পাচ্ছ আমার কাছ থেকে। নাও গেট লস্ট ফ্রম হেয়ার। অপমানে মাথা হেট হয়ে গেছে সোফিয়ার, কিন্তু হাল ছাড়লো না। ফারহাদ, আমার তানভীর, সিকিউরিটি ডাকো। বরকে গেল সোফিয়া। না, এই কেবিনের ভেতরে অপমান মেনে নিলেও বাইরে তা অসহনশীল। তাই সেন্ট্রিয়েট ছাড়া কেবিন থেকে নিঃশব্দে প্রস্থান করাটাই এখনের জন্য বুদ্ধিমানের কাজ হবে। ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস ফর দিস ইনসাল্ট ফারহাদ। কাজটা মনে মনে আউড়িয়ে চলে গেল সোফিয়া। তানভীর, তুমি আসতে পারো। ওকে স্যার। তানভীর বেরিয়ে যেতেই ফারহাদ দুই হাত দিয়ে মুখমণ্ডল মালিশ করে এক তপ্ত নিঃশ্বাস ফেলল। টেবিল থেকে মোবাইল হাতে নিয়ে অন করলো। বিয়ের দিনের তোলা একটা ফটো বের করলো, যাতে ফারহাদ আর আশির সোফায় পাশাপাশি বসে আছে আর দুজনে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। ফারহাদের ঠোঁটে হালকা হাসি ফুটানো ছবিটি নিজের ইনস্টাগ্রামে আপলোড করে দিল ফারহাদ। আধ ঘন্টা যেতে না যেতে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দাবানলের আগুনের মতো ছড়িয়ে পড়েছে ফারহাদের বিয়ের খবর। অফিসের বাইরে হানা দিতে শুরু করেছে মিডিয়া টিম। সমস্ত অফিসের কর্মকর্তারা যেন এক শক খেয়েছে। ফারহাদের পেছনে মাতোয়ারা সমস্ত রমণীরা নিজের ভাঙা মন কুড়াতে ব্যস্ত। মিনিট দুয়েক পর পর ফারহাদের ফোন বেজে উঠছে। বন্ধু, বিজনেস পার্টনার আর বিভিন্ন পরিচিত
লোকজনেরা ফারহাদকে কংগ্রেচুলেশন জানাচ্ছে। এরই মাঝে ফারিয়া ফোন করে বলে যে তাদের বাড়ির সামনে বিভিন্ন রিপোর্টারদের আনাগোনা শুরু। তারা কথা বলতে চাইছে আসিল আর ফারহাদের সাথে। ফারহাদ তাদের হেড অফিসের কথা বলে তাদের জানায় যে ফারহাদ এই বিষয়ে নিয়ে পরে কোনো এক কনফারেন্সে আলাপ করবে। রাত তখন 9:15। একটা বিলাসবহুল আলোচিত 5 স্টার হোটেলের এক রুমের বিছানায় বিবস্ত্র অবস্থায় শুয়ে আছে এক যুবক এবং যুবতী। যুবকটা যুবতীর খোলা শরীরের প্রায় প্রত্যেকটা জায়গায় হাত বুলাতে ব্যস্ত। যুবতী যেন এক ঘোরের মধ্যেই চলে গেছে। এ যেন সুখ, কিন্তু সুখটা যে অবৈধ। দুজনেরই মনের মিল নেই, কিন্তু আছে শারীরিক মিল। এরই মধ্যে যুবকটা মেয়েটির শরীরের ওপর নিজের ভরই ছেড়ে দেয়, তৎপর মেতে উঠে ভালোবাসাহীন আদিম খেলায়। যুবতীটি এত সুখ সইতে না পেরেই বলি উঠে, ওহ জিসান, তোমার সমস্ত ছোঁয়া আমায় পাগল করে। জিসানও মেয়েটির গলায় লিক করতে করতে বলে, আমারও জানেমান, ইন্ডিয়ায় আমি আসি তোমার জন্য। প্রায় 2 ঘন্টা মেলামেশার পর জিসান তার ক্লান্ত শরীর ফেলে মেয়েটির দিকে পাশ ফিরে তার উন্মুক্ত পেটের ওপর হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে আর ঘাড়ে মুখ গুজে দেয়। মেয়েটি হেসে বলল, ইস, এখনো মন ভরেনি নাকি? সোফিয়া, তোমায় একবার বিছানায় ফেলে আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না আমার। তাই নাকি? কিন্তু আমি আসিলকে একবার হলেও বিছানায় পেতে চাই। মেয়েটা নেশালো, একদম সেক্সি মাল, কিন্তু ও যে ফারহাদের বউ তা জানতে পারলাম। তাই আসিলকে বিছানায় পাওয়ার নেশা আমায় আরো বেশি উত্তেজিত করে তুলেছে। সোফিয়াও বাঁকা হাসি দিয়ে বলা, জিসান, ফরহাদকেও আমি আমার করে পেতে চাই। ওদের সো কল্ড বিয়ে আমি মানি না, মানব না। কি করে ওদের মাঝে বিষ ঢালা যায় তার ব্যবস্থাই করব। তারপর তুমি আসিলকে নিয়ে ফুর্তি করো আর আমি ফরহাদকে নিয়ে। কথাটি বলেই দুইজনই বিদঘুটে ভাবে হেসে উঠল। জিসান আর সোফিয়ার পরিচয় ফেসবুকে সাইট থেকে। 2 বছর থেকে তাদের এই শারীরিক সম্পর্ক। জিসান যখনই কোনো কাজে ইন্ডিয়া আসতো তখনই তারা দেখা করে, মেলামেশা করতো। দুজনের মনের মধ্যে দুজনেরই জন্য কোনো ফিলিংস নেই, যা আছে তা শুধু শারীরিক চাহিদা। আর দুজনেরই মিশনও এক। 12:30 বেজে পার হয়ে গেছে, তবুও ফারহাদের রুমে আসার নাম গন্ধ নেই। অফিস থেকে ফিরেও ফারহাদ আসিলের সাথে বিন্দুমাত্র কথা বলেনি। আসিল চেষ্টা করেও সফল হয়নি। কি আসিল তো কিছুই বুঝতে পারছে না ফারহাদের এরকম ব্যবহারের কারণ কি। আসিল মন খারাপ নিয়ে চোখের পলক এক করতে একরাশ ঘুমে এসে হাজির হয় আসিলের নয়নে আর পাড়ি জমে ঘুমিতেছে। সকাল 8টায় ঘুম থেকে উঠে আসিল ফ্রেশ হয়ে নিচে গিয়ে নানুর মুখে শুনল ফারহাদ অনেক আগে অফিস চলে গেছে। আসিল ভাবলো ফারহাদ তো 10টার আগে অফিস যায় না, আজ কেন তো তাড়াতাড়ি। 5 দিন পর। এরই মধ্যে পেরিয়ে গেছে 5:05 দিন। সময় তো স্রোত বাধাহীন ভাবে এগিয়ে যায়। সময়টা কারোর জন্য অপেক্ষা করে না। এই 5 দিনে কিছু না বদলালো, পাল্টেছে অনেক কিছু। আয়ান কিছুদিনের জন্য বাইরে গেছে কোনো এক কেসের জন্য। আয়শাও দিন গুনে অপেক্ষা করছে তার প্রিয়জনের। রেজন আর ফারিয়াও প্রেম একদম জমে দুজনকে ছাড়া কিছুই বোঝে না। এদিকে আসিল আর ফারহাদের সম্পর্কের কোনো উন্নতি দেখাই যায়নি। মূলত ফারহাদ এড়িয়ে চলে আসিলকে। আসিল রুমে থাকলেও ফারহাদ এমন বিহেভ করে যেন রুমে কেউই নেই। রোজ আসিল ফারহাদের জন্য সবকিছু গুছিয়ে রাখলো, ফারহাদ তা পুরোপুরি ইগনোর করেই চলে। কিন্তু আসিল থেমে নেই, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে চলেছে ফারহাদকে বর্ণনা করার। তার রহস্যময় পুরুষের রহস্যকে বোঝার প্রয়াস চালাচ্ছে আসিল। লোকে হয়তো ঠিকই বলে মেয়েদের মন বোঝা ভারী মুশকিল। আসিলের জন্য এখন এই কথাটি প্রযোজ্য। আগে ফারহাদের ছোঁয়া আসিলের অসহ্য লাগতো, এখন ফারহাদের অপ্রত্যাশিত ছুঁয়ে দেওয়া আসিল অনেক মিস করে। মাঝে মধ্যেই মনে হয় ফারহাদকে শক্ত করে জড়িয়ে ধরে তার প্রশস্ত বুকে মুখ গুজে দিতে আর বলতে ভালোবাসি। কিন্তু আসিলের ভীষণ খারাপ লাগে যখন ফারহাদ তাকে এড়িয়ে চলে। বুকের মধ্যে কেমন চিনচিনে ব্যথা অনুভব করে আসিল। রাত প্রায় 11টা। অন্ধকার বিরাজমান ছাদের ট্রাউজারের পকেটে এক হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে ফারহাদ। কিছুটা দূরে ল্যাম্প পোস্টের সাদা আলো কিছুটা ছাদকে আলোকিত করে রেখেছে।
নিজের দহনে দগ্ধ হয়ে বিষাক্ত ধোঁয়া ভারী নিঃশ্বাস ফেলে বিশুদ্ধ বাতাসে উড়িয়ে দিচ্ছে ফারহাদ। এই নিয়ে প্রায় 4টা প্যাকেট সিগারেট শেষ করেছে সে। ফারহাদ প্রকৃত সিগারেট অ্যাডিক্টেড না হলেও ভীষণ টেনশন থেকে ছাড়া পেতে মাঝে মাঝে টেনে থাকে এই ছাইপাস। কিন্তু এই কয়দিন ফারহাদ যেন সিগারেট খোর হয়ে গেছে। ঘুম না আসায় আসিল ঠান্ডা ফ্রেশ হাওয়ার জন্য ছাদে আসে, ফোনও সাথে করে নিয়ে আসে। ভালো না লাগলে গান শুনবে সেই ভাবনায় ছাদে উঠে ফারহাদের দিকে তাকায়, দেখে সুপুরুষটা আকাশের দিকে তাকিয়ে আছে আর মনের আনন্দে সিগারেট টান দিচ্ছে। আসিল একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় ফারহাদের দিকে। ফারহাদের পাশে দাঁড়িয়ে দুই ঠোঁটের মাঝে চেপে ধরা সিগারেটটা টান দিয়ে নিচেই ফেলে দিল। হঠাৎ এরকম হয় ফারহাদ কিছুটা ভরকে গেল। পাশে তাকিয়ে আসিলকে দেখে ছোট্ট একটা শ্বাস ছাড়ল। আসিল কিছুটা ক্রুদ্ধ কঞ্চে পড়ল। এরকম রোজ রোজ সময় অসময়ে সিগারেট খেলে মানুষ তাড়াতাড়ি মারা যায়। ফারহাদ এবার পূর্ণ দৃষ্টি রাখে আসিলের উপর। মেয়েটা আজ লং ঢিলাঢালা কামিজ আর প্লাজো পরে আছে, ছাড়া চুল, কিন্তু মাথায় ওড়না টানা। ফারহাদ কেমন যেন নেশা লেগে যাচ্ছে, মন চাইছে এক্ষুনি এই মুহূর্তে আসিলের মাঝে ডুব দিতে। কিন্তু ফারহাদ তার বৈধ চাওয়াগুলি নিষিদ্ধ করে চোখ সরিয়ে নেয় আসিল হতে। কাছে এসে কষ্ট দিলে যদি ওই কষ্টের অশ্রু ঘুরিয়ে তোমায় ছারখার করে, তখন তার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কথাটা মনে হতে ফারহাদ সিগারেটের প্যাকেটটা খুলে আরো একটা সিগারেট ঠোঁটের মাঝে নিয়ে বলে, এমনিও একদিন মরতেই হবে। কথাটি শেষ করে সিগারেটের বক্স থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের মাঝে রাখে। লাইটার জ্বালাতে আসিল সিগারেট আর বক্স সমেত ছাদ থেকে নিচে ফেলে দেয়। ফারহাদ হাত মুঠো করে ধরে সামান্য চিৎকার করে বলল, ইউ স্টুপিড, এটা কি করলে তুমি? আসিল ফারহাদের চিৎকারে কেঁপে ওঠে ভয় পেয়ে। পিছনে সরে যেতেও আবারও এগিয়ে আসে। ভয় সাইডে রেখে তেজ গলায় বলে, এটা তো আমার প্রশ্ন, আপনি কি করছেন? ইগনোর করছেন কেন আমায়? ফারহাদ এবার চুপ করে যায়, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, চলে যাও এখান থেকে। যাব না, আগে আমার প্রশ্নের উত্তর দিন। আমি বাধ্য নই। আপনি বাধ্য ফরহাদ, আমি আপনার বউ। আমি মানি না, না বউ হিসেবে তোমাকে আর না এই বিয়েকে। নাও ইউ গো। আসিল থম মেরে গেল। লোকটা বলছে কি? সে নাকি তাকে মানে না বউ হিসেবে? না চাইতেও গাল বেয়ে নেমে এলো নোনা পানি। তার সাথে জোর করে বিয়ে করে এখন ফারহাদের এরকম অবাঞ্ছিত কথা শুনে আসিল নির্বাক। জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। ধরা গলায় কাপা কাপা বলে, কি বললেন আপনি? আমায় বউ হিসেবে মানেন না? তাহলে আমায় বিয়ে কেন করলেন, তাও জোর করে? আমি তো বলিনি আমায় বিয়ে করতে। ভেবেছিলাম এই সম্পর্ককে একটা চান্স দিব, মেনে নিব আপনাকে, সবকিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনি, ইস, আমি কত বোকা যে আপনার ছুঁয়ে দেয়াকে। না আর বলতে পারলো না। আসিল কান্নায় ভেঙে পড়ল। তার সাথে এমনটা কেন? সে তো এমনটা চায়নি। ফারহাদ কিছুই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন কোনো রকম রিয়াক্টই করছে না সে? নাকি কোনো কিছু বলে আসিলকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই তার কাছে? এরই মধ্যে ফারহাদের ফোনে পরপর 6টা মেসেজ আসে। বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করে হোয়াটসঅ্যাপে ঢুকলো। দেখে সোফিয়া কিছু পাঠিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ইনবক্সে গিয়ে দেখলো 2টা ফটো, বাকি ভিডিও। মেয়েটা 1 নম্বরে গায়ে পড়া। ফটো এড়িয়ে গিয়ে ভিডিও ওপেন করলো ফারহাদ। মারাত্মক রকম ঝটকা খায়। ফ্রিকুচকে ফারহাদ দেখে সোফিয়া শুধু বিকিনি পরে আছে, নিবস্ত্র অবস্থায় ভিডিও। তাতে সোফিয়া বলছে, ফারহাদ বেবি, আমি জানি তুমি আমায় ভালোবাসো, শুধু তুমি তোমার ওই সো কল্ড বউয়ের জন্য আমার কাছে আসতে পারছো না। ফারহাদ, আমি জানি তোমার আর আশিলের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি। বিশ্বাস করো জান, আমি তোমার সব ধরনের সুখ দিব যেটা তোমার বউ দিতে পারবে না। আমি কথাটি বলে সোফিয়া নিজের অন্তর্বাস ডান হাতের ফিতা নিচে নামিয়ে দিল। ফারহাদ এবার চোখ বন্ধ করে অন্যদিকে ঘুরিয়ে নিল। ভিডিও অফ করে দিয়ে জড়িত নিঃশ্বাস ফেলছে সে। কুচকানো ভ্রু এখন সোজা হয়ে গিয়েছে। রাগে যেন কপালে রাগ ফুলে উঠেছে। এরকম অসভ্য মেয়ে ফারহাদ তার লাইফে কখনো দেখেনি। এতক্ষণ কৌতূহলবশত ভিডিওটা দেখলেও এখন নিজের উপরই রাগ হচ্ছে। হঠাৎ করেই ফারহাদের কানে ফোপানোর শব্দ করা নাড়ল। ফারহাদ ঘুরে পিছনের দিকে তাকায়। আসিল অসহায় ও ঘৃণিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ফারহাদের দিকে। আসিলের দৃষ্টি ফারহাদকে কাঁপিয়ে তোলে। কপালে ঘাম জমেছে মুহূর্তেই। ইস, কি করে ভুলে গেছিল যে আসিল তার পাশেই আছে।
তার মানে আসিল সব কিছু শুনে ফেলেছে। তাহলে কি আসিল তাকে ভুল ভাবছে? না না, কিছু করতে হবে। ফারহাতে আসিলের দিকে এগিয়ে যেতেই আসিল পিছিয়ে যায়। আসিলের পিছিয়ে যাওয়া দেখে ফারহাত থেমে গেল। দুই হাত হাওয়ায় মেলে আসিলকে আশ্বাস দেওয়ার চেষ্টা করে ফারহাত বলে, আসিল, আসিল তুমি যা ভাবছো সেটা ওরকম নয়। লেট মি এক্সপ্লেইন। আবারও এগিয়ে আসে ফারহাত আসিলের দিকে। আসিল চোখের পানি মুছে তাচ্ছিল সুরে ধরা গলায় বলে, নো নিড, নো নিড। আর খবরদার আমায় ছোঁয়ার চেষ্টা করেছেন তো দূরে থাকুন। আপনার এই নোংরা হাত আমার শরীরে ছুঁয়ে দেওয়ার আগেই আমি নিজেকে শেষ করে দিব। ফারহাদের শরীরে কাঁটা দিয়ে উঠল আসিলের কথা শুনে। এতদিন আসিলকে ইগনোর করে যাওয়ায় ফারহাত মুহূর্তেই একদম অন্যরূপ ধারণ করলো। ফারহাত অসহায় গলায় বলল, আমাকে একবার সব কিছু বোঝানোর সুযোগ দাও প্লিজ। প্লিজ। ফারহাদের মুখ থেকে সরি আর প্লিজ কথাটি কোনোদিন আসিল শোনেনি। ফারহাদের কোনো কিছুর প্রয়োজন হলেও সে এই প্লিজ শব্দটি ব্যবহার করেনি। আর সরি সেটা ফারহাদের মুখ থেকে শোনার আশা নিতান্তই বোকামি। কিন্তু আসিল ফারহাদের কথায় গলে যায়নি, বরং নিজেকে আরো শক্ত প্রমাণ করার চেষ্টা করে বলল, কি বোঝাবেন আমাকে? নিজের কানে শোনা কথা আমি কিভাবে অবিশ্বাস করব? আমার ভুল ছিল যে আমি আপনাকে আরো একবার সুযোগ দিয়েছিলাম, আপনাকে স্বামী হিসেবে কবুল করে নিয়েছিলাম। আমি একবার বুঝতে পেরেছি আপনি কেন এতদিন আমায় এড়িয়ে চলছিলেন, কারণ আমি আপনাকে ফিজিক্যালি সার্টিফাই করতে পারি নাই, আপনাকে স্বামীর সুখ দিতে পারি নাই। ফারহাত এবার রাগে চিৎকার করে বলল, অ্যাঞ্জেল, পাগল হয়ে গেছো তুমি? কি যা তা বলছো? ডোন্ট কল মি বাই দিস নেম। আপনি আমায় বউ হিসেবে মানেন না, আর না এই বিয়ে মানেন। তাই এত আদিক্ষেতা দেখানোর কিছু নেই। সত্যিই তো আমি পাগল, একটা বোকা যে কিনা আপনাকে ভালোবেসে ফেলেছে। আসিল এবার চিৎকার দিয়ে কেঁদে উঠল। আমার জীবনটা আপনি শেষ করে দিয়েছেন ফরহাদ। আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। আপনার না বলা ইচ্ছা আমি পূরণ করে দিব। চলে যাব আপনার জীবন থেকে। রিং ফিঙ্গার থেকে ফারহাদের দিয়ে আংটিটা খুলে ফারহাদের পায়ের সামনে ছুঁড়ে মারে আসিল। কান্না করতে করতে ছুটে নিচে নেমে যায়। ফারহাদ একই অবস্থায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। কি হয়ে গেল হঠাৎ করে? কিছু উপলব্ধি করতে পারছে না। নিচ থেকে আওয়াজ শোনা যাচ্ছে। গার্ডরা বলছে, ম্যাম আপনি কোথাও যেতে পারবেন না। ম্যাম প্লিজ আমাদের কথা শুনুন। ম্যাম স্যারের নিষেধ আছে। ম্যাম আপনি এইভাবে যেতে পারেন না। কথাগুলি শ্রবণে আসতেই ফারহাদ নিচে গার্ডেন এরিয়ার দিকে তাকাতে দেখলো আসিল হনহন করে বেরিয়ে যাচ্ছে আর সমস্ত গার্ড আসিলকে আটকানোর চেষ্টা চালাচ্ছে। ফারহাদের এবার হুঁশ ফিরল। নিচ থেকে আংটি তুলে তাতে তৎপিসে বলল, আংটি খুলে ঠিক করনি তুমি? ফারহাদ ছুটে নিচে নেমে যায়। ততক্ষণে আসিল মেইন গেটের বাইরে চলে গেছে। ফারহাদ তাড়াতাড়ি বাইরে গিয়ে আসিলকে থামানোর চেষ্টা করে বলল, আসিল থামো, কোথায় যাচ্ছ তুমি? আসিল ঘুরে ফারহাদের দিকে তাকালো। রাস্তার এদিক সেদিক কিছু একটা খুঁজতে লাগলো। রাস্তায় পড়ে থাকা একটা একদলা ইট হাতে নিয়ে ফারহাদের দিকে ছুঁড়ে মারলো। হঠাৎ আক্রমণে ফারহাদ কিছুটা চমকে সরে গেল। আসিল আবারও একটা ইট নিয়ে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, জাহান্নামে যাচ্ছি আমি, আমার পেছনে আসবেন না আপনি। ফারহাদ বুঝে যায় আসিল এখন তার উপর অত্যন্ত ক্ষেপে আছে। তাই সে দুটো গার্ডকে আসিলের পেছন যেতে বলে। ফারহাদের মনে হচ্ছে সোফিয়াকে গুলি মেরে উড়িয়ে দিতে। রাগ মিশ্রিত অসহায় নয়নে ফারহাদ তাকিয়ে থাকে আসিলের চলে যাওয়ার দিকে। তবে সে কি আসিলকে হারিয়ে দিল? ফারহাদ ঘাড় উল্টে সোফায় বসে আছে। 1:20 ঘড়িতে 1 ঘন্টা হতে যায় আসিলের পিছনে ফলো করা। গার্ড ফোন দিয়ে জানিয়েছে যে আসিল তার বাড়িতে চলে গেছে। আসিলের ভালোবাসি কথাটা ফারহাদের কানে বাজছে। আসিলের কান্নারত চোখ কাপা ঠোঁট ফারহাদকে উন্মাদ করে তুলছে। রুমটা কেমন খালি খালি লাগছে। ফারহাদকে এখন একজন যুদ্ধে হেরে যাওয়া সৈনিক মনে হচ্ছে। নিরাধার নয়নে তাকিয়ে আছে আংটিটার দিকে, যেটা কিছুক্ষণ আগেই পর্যন্ত আসিলের হাতেই ছিল। ফারহাদ ফোন বের করে আয়নের নাম্বারে কল দেয়। 2 বার রিং হতেই আয়ন রিসিভ করে বলল, হ্যাঁ বলো ফারহাদ। আয়ান, একবার আসিলকে ফোনটা দেবে? ও আমার ফোন রিসিভ করছে না। আয়ন শিকুচকে বলল, বনু এখানে তো নেই। ওর কি এখানে আসার কথা ছিল? আমি তো 12টার দিকে বাড়ি ফিরলাম, লকও আমি খুললাম। বনু থাকলে ওই দরজা খুলে দিত। ফারহাদ তড়িৎ গতিতে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। শুকনো ঠোক গিলল। আবার জিজ্ঞেস করে, আয়ান তুমি ভালো করে দেখে বলছো তো? ফারহাদ কি পাগলের মতো কথা বলছো? আসিল থাকলে আমি তোমার থেকে কেন লুকাবো? ফারহাদ সত্যি বলো তো কি হয়েছে?
আমার বোন কোথায় ফারহাদ? আমি আমি এখনই তোমার কাছে আসছি। ফারহাদ, ফারহাদ। কল কেটেই গেল। আয়ানের ভেতরে সৃষ্টি হয়েছে প্রবল ঝড় হাওয়া। গলা শুকিয়ে আসছে তার, ভয়ঙ্কর বাজে চিন্তা হানা দিচ্ছে মস্তিষ্কে। তার কলিজা কোথায়